বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা অনলাইন ভিত্তিক যারা গণিত শিখতে বসেছি প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা লেকচার 10 যেটা অন্তরীকরণের উপর ধারাবাহিক ক্লাস চলতেছিল। এখানে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেটা আলাদাভাবে একটা প্রশ্ন হয়, আমরা গত ক্লাসে 8টা অঙ্কের উপর আলোচনা করেছি। 4টা অঙ্ক আমার পিডিএফে করা ছিল আর 4টা বাড়ির কাজ যা আমি আমার ভিডিওতে করে দিয়েছি। আজকে দেখি আমি কতটুকু যেতে পারি। এখানে এই চ্যাপ্টারে আমরা পাঠ্য বই যদি দেখি অন্তত 30-40টা অঙ্ক আছে। প্রতিটা অঙ্কেই দেখা যায় বোর্ড প্রশ্ন। তো আমরা এখানে আজকে আরও একটু আলোচনা করব। গত ক্লাসে বলছিলাম যে আমরা এটা অন্তরীকরণ করার পূর্বে যদি দেখি, প্রথম অন্তরীকরণ করার পর হর আসে, হর মুক্ত করব। যদি রুট আসে তাহলে বর্গ করে রুট মুক্ত করব, আর যদি প্রতিস্থাপনের সুযোগ আসে তাহলে আমরা প্রতিস্থাপন করব। আজকে এর ব্যতিক্রম কিছু অঙ্ক, অর্থাৎ ওই তিনটি ঘটনা কোনোটা ঘটবে বা টোটালি ঘটবে না, এমন কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আমি আমার পিডিএফ কপি যেটা তোমাদেরকে দিব, শুরুতেই আমার পিডিএফের 5 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি। এই 5 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে y = a cos ln of x, তারপরে আছে b sin ln of x হইলে প্রমাণ করো x² y2 plus x y1 plus y = 0। আমি এই অঙ্কটাতে দেখতেছি গত ক্লাসের যে y2 পর্যন্ত ছিল, y2-র মধ্যেই এটাও বিদ্যমান। প্রথমে y = a cos ln x, b sin ln x। আমি প্রথম অন্তরীকরণ যদি করি ddx of x, এখানে দেখো cos এর অন্তরীকরণ, আমি প্রয়োজনে আরেকটা লাইন দেখাই, cos ln x, b বাইরে রাখলাম, ddx of sin ln x। বাম পাশটাকে আমি লিখতে পারি y1, যেহেতু একবার অন্তরীকরণ হয়ে গেল। এখানে cos এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স, তাহলে এক্স তো না, এখানে লন এক্স। তাহলে আমি cos এর অন্তরীকরণ করলাম, যা মাইনাস সাইন এক্স হলো, কিন্তু লন এক্স তো এক্স না, এটাকে আবার করতে হবে। যেটা আমরা বারবার বলতেছি, লন যে সূত্র আমরা ইউজ করব, যেমন cos x এর অন্তরীকরণ সূত্র ইউজ করছি আমি, cos x এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স লিখলাম, কিন্তু ভিতরটা এক্স না বলে এটা আবার করব। এটাই চেইন রুল। ঠিক অনুরূপভাবে সাইন এক্স এর অন্তরীকরণ হলো cos x, যেহেতু ভিতরটা এক্স না, এটাকে আবার করব। দেখো, আমি এই যে আবার করব কথাটা বললাম, এটা যদি তোমরা মনে করো, তোমরা যদি ভালো বুঝো, তোমরা এই লাইনটা কমাইতে পারো, অর্থাৎ আমি এর পরের লাইন যেটা লিখবো এটা একবার আমরা করতে পারি। তাহলে আসো এখানে y1 মাইনাস a sin ln x 1/x যোগ b cos ln x 1/x, অর্থাৎ আমি যেটা বলছিলাম একটু আগে, আমি চাইলে এই লাইনের পরে মাঝখানে এই লাইন ড্রপ দিয়ে এই লাইন একবারই লিখতে পারি। যারা ভালো বুঝবে তারা সেটা করবে, এতে নাম্বার কমবে না। প্রথম অন্তরীকরণ শেষ। আমাদের গত ক্লাসে কথা ছিল, প্রথম অন্তরীকরণ করার পর যদি আমরা দেখি হর আসে, এখানে হর আসছে, যে একটা এক্স আসছে নিচে, উভয়ই সেম, তাহলে হরকে আমরা মুক্ত করব। এই হরকে মুক্ত করে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তাহলে হরকে যদি আমি মুক্ত করি, তাহলে আমি দেখো এক্সটা এখানে আছে, এক্সটা এখানে চলে আসবে বাম পাশে গুণ হিসাবে, মাইনাস a sin ln x প্লাস b cos ln x। এখন আমরা দেখেছি গত ক্লাসে প্রথমবার অন্তরীকরণ করার পর আমরা যখন অঙ্কটাকে হরমুক্ত করেছি, তারপরে রুট থাকলে বর্গ করছি, এখানে রুট অবশ্য নাই, বর্গ করার সুযোগ নাই, তারপর আমরা প্রতিস্থাপন করার সুযোগ নিয়েছি।
এখানে প্রতিস্থাপনের সুযোগ নেই। প্রতিস্থাপন বলতে আমার শুরুতে যে ওয়াই ছিল ওয়াইটা ফেরত আসতে হবে, ওয়াইটা ফেরত আসেনি, তাহলে আমি বাকি দুইটা কাজ করার আমার আর প্রয়োজন হয়নি। এবার আমি দ্বিতীয় অন্তরীকরণ এই অবস্থায় রেখে আবার করে দেব। তাহলে এখন দ্বিতীয় অন্তরীকরণ যদি আবার করি, দেখো এই বাম পাশে হয়ে যাবে গুণের সূত্র। আমি উভয় দিকে যদি আবার অন্তরীকরণ করি, বাম পাশে হয়ে যাবে গুণের সূত্র, আর এখানে এ বাইরে রেখে ডিএক্স অফ সাইন লন এক্স, তারপরে বি বাইরে রেখে ডিএক্স অফ কস লন এক্স। তো আমি বাম পাশে যদি গুণের সূত্র ইউজ করি তাহলে আসে এক্সকে রেখে ওয়াই ওয়ানকে করবো অন্তরীকরণ ডিএক্স অফ ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানকে রেখে এক্সকে করবো ডিএক্স অফ এক্স। আমরা গুণের সূত্র ইউজ করলাম। আর ডান পাশে চেইন রুল, এই যে সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, আমি লিখে ফেললাম কস এক্স। কস এক্স যেহেতু লন এক্স ভিতরটা এক্স, এটাকে আবার করব। এই জায়গাটা আমি চাইলে একবারই লিখতে পারতাম, আমি লিখি নাই। কস এক্সের অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। যেহেতু ভিতরটা এক্স না, ভিতরটাকে আবার করব। এই লাইনটা কমাইতে পারো তোমরা। এই যে এখানে আমরা লন এক্সের জন্য 1/x একবার লিখে দিতে পারতাম, আমি ইচ্ছা করে এই জায়গাগুলো ডিটেলস লিখতেছি। পরে আর দুইটা লাইন আমি উপরে লিখতেছি। এক্স ওয়াই ওয়ান, এক্স ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু হয়ে যাবে। দেখো ওয়াই ওয়ানের অন্তরীকরণ ওয়াই টু, আর ওয়াই ওয়ান রইল, ওয়াই ওয়ান রইল, হ্যাঁ এই যে ওয়াই ওয়ানটা রইল। এই এক্সের অন্তরীকরণ হলো ওয়ান, এই যে ওয়ান লিখলাম, ঠিক আছে। হ্যাঁ তারপরে আসতেছে এক্সের ওয়াই ওয়ান। আচ্ছা, এরপরে ডান পাশে যাব, এই যে ডান পাশে যাব মাইনাস এ কস লন এক্স, আর লন এক্সের জন্য হবে 1/x, এই যে 1/x লিখব, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে মাইনাস বি সাইন লন এক্স, সাইন লন এক্স, আর এই লন এক্সের জন্য আসবো 1/x। একবারে আমি ডিটেলস করতেছি, কোনো গ্যাপ রাখতেছি না। এবার হরের এক্সটা আবার দেখা যায়, এক্সটাকে আমি এই পাশে পক্ষান্তর করে হরটাকে এই পাশে নিয়ে আসি। এস স্কোয়ার ওয়াই টু, যেহেতু এখানে এস স্কোয়ার আছে, আমার এক্স ইন্টু ওয়াই ওয়ান। আর এখানে যদি আমরা খেয়াল করি মাইনাসটা কমন নিলে যে বাকি যে জিনিসটা থাকে এ কস লন এক্স, তারপরে বি সাইন লন এক্স। এটা কিন্তু আমার প্রশ্নে যে ওয়াই ছিল, শুরুতে যে ওয়াই ছিল সে ওয়াই। আমি যে বলছিলাম প্রতিস্থাপন করা লাগলে করতে হবে, এখন অঙ্কটা প্রতিস্থাপন হয়েছে, তবে একদম শেষ লাইনে হয়েছে। এটার জন্য ওয়াই লিখতে পারি, ওয়াই। তাহলে আমরা এখন পক্ষান্তর করে যদি আমরা লিখি, অতএব এস স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো প্রমাণ মিলছে। খুব বাড়তি কিছু আসে নেই, আগের মতোই সব। তবে আমি যদি প্রথম লাইনে অন্তরীকরণ করে, যে প্রথমবার অন্তরীকরণ করে হরকে মুক্ত না করতাম, তখন ডান পাশে ভাগের সূত্র হতো, অঙ্ক হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন যত ঝামেলামুক্ত আমি অঙ্কটা শেষ করতে পেরেছি, ওরকম ঝামেলামুক্ত হবে না। তখন ভাগের সূত্র হওয়ার কারণে আমার কাজ বেড়ে যাবে। তাই আমরা এগুলো একটু খেয়াল করব। এরপরে আমি আমার পিডিএফ কপি থেকে আরেকটা অঙ্ক করতেছি। এটাও জাতীয় পরীক্ষায় অনেকবার এসেছে। প্রশ্নটা হলো, বইতে আছে 6 ওয়াই ইকুয়াল টু সেক এক্স হইলে দেখাও যে বা প্রমাণ করো যে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা কিছু অঙ্ক পাবো শুধু দ্বিতীয় অন্তরীকরণ বের করতে বলবে, অথবা তৃতীয় অন্তরীকরণ বের করতে বলবে। এই ক্ষেত্রে আমরা যে পূর্বে যে কথাগুলো বলেছিলাম, যে হর থাকলে হরমুক্ত করব, তারপরে রুট থাকলে বর্গ করব, তারপরে প্রতিস্থাপনের সুযোগ থাকলে প্রতিস্থাপন করব, এই তিনটি তথ্য কোনোটাই লাগবে না। কথাটা আবার বলছি,
কোনো অঙ্কে যদি শুধু y2 বের করতে বলে তাহলে প্রশ্ন যে ফাংশন থাকবে এটা একবার করব, এরপর যা হবে তাকে আবার করব, শেষ। এখানে ওই তথ্যগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। আসো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতেছি y = sec x। তাহলে প্রথমবার অন্তরীকরণ করে দিলাম ddx of sec x। তাহলে এখানে আমরা চাইলে এটাকে y1 লিখতে পারি। sec x এর অন্তরীকরণ হলো sec x tan x। আমরা অন্তরীকরণ শেষ করলাম। এখানে যেহেতু আমি দেখতেছি এরপর y2, অর্থাৎ আবার অন্তরীকরণ করো, তাহলে আমি আবার অন্তরীকরণ করে নিব। আবার যদি অন্তরীকরণ করে নিই, দেখো ddx of y1, এটা গুণী সূত্র হবে ডান পাশে sec x into tan x। তাহলে y1কে করলে হবে y2, আর uv গুণী সূত্র করলে sec x-কে রেখে ddx of tan x, এবার tan x-কে রেখে ddx of sec x। তাহলে আসো এখানে আসতেছে y2 = sec x, tan x এর অন্তরীকরণ হলো sec square x। sec square x, tan x এর অন্তরীকরণ যোগ tan x, আর sec x এর অন্তরীকরণ হলো sec x tan x। আমি কিন্তু y2 পেয়ে গেছি, কিন্তু এবার রেজাল্ট কিন্তু ডান পাশে কিন্তু সব y দেখা যায়। তাহলে ডান পাশে সব y বলতে প্রশ্নের y মানে sec x, তাহলে সব sec x বানাইতে হবে। তাহলে দেখা যায় কি করা যায়, y2 = এখানে আসবে sec cube x, আর আমি এখানে sec x-কে আলাদা রাখলাম, আর tan x into tan x গুণ করলে হয় tan square x। তাহলে এখানে আসলো y2 = sec cube x sec x। আমি চাইতেছি যে সব sec x বানাইতে। এখন tan square থেকে তো sec square আসা যায়, কি সেটা tan square x এর সূত্র হলো sec square x - 1। এই তো এসে গেল। এখন আমি চাইলে যত জায়গায় sec আছে সব y লিখে দিতে পারি, সব y লিখে দিতে পারি। এবার শুধু শেষ লাইনটা প্রশ্ন দেখে মিলিয়ে দিব। তাহলে এখানে আমার y কমন নিছে আর দুইটা যোগ করছে, অতএব আমরা y2 = পারি y কমন নিব 2y² - 1। এটি প্রমাণ করতে বলছে। এই প্রশ্নটা, এখন আমি যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা সৃজনশীল পরীক্ষায় মাঝে মাঝে sec x না দিয়ে এই sec x এর জায়গায় 2x বা sec 3x দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাই sec x দিয়ে যারা পারবে তারা যদি একটু চেঞ্জ করে এখানে sec 2x দিতে, এখানে একটু সামান্য পরিবর্তন ঘটে, একটা সংখ্যা সামনে একটা সংখ্যা চলে আসে, আর কিছু না। তাই আমরা এরকম পরিবর্তিত প্রশ্ন যদি কখনো পাই চেষ্টা করবো এগুলো করার। তারপর আমি চলে যাই আমার পিডিএফে করা এরপরে অঙ্কটা এখানে আছে 7 নম্বরে আছে। এটা y = √4 + 3 sin x হইলে প্রমাণ করো যে 2y d² y ds² plus 2 dy dx whole square plus y² = 4। এখানেও আমরা দেখতেছি এটাও দ্বিতীয় অন্তরীকরণ পর্যন্ত করার জন্য বলা হয়েছে। তো আমরা যাই, এখানে একটা আমরা শুরুতে দেখতেছি এই অঙ্কটার এটা রুট দেখা যায়। আমরা একটা কথা বলেছিলাম, রুট থাকলে বর্গ করব। এই অঙ্কটা প্রথমে যদি বর্গ করে নেওয়া হয় এটা একটু হলেও সহজ হয়। তাই আমি যে কথাটা আমরা বলছিলাম রুট থাকলে বর্গ করব, ওখানে অবশ্যই বলছিলাম যে একবার অন্তরীকরণ করার পর যদি রুট আসে আমরা বর্গ করব। আসলে কেন বর্গ করেছিলাম এটা যদি তুমি বুঝো তাহলে বর্গ সুবিধাটা তুমি বুঝে ফেলবা। বর্গ করলে একটা অন্তরীকরণের যে রুটের যে সূত্রটা 1/2 √x হর আসে না, এতে কাজের সুবিধা হয়, অর্থাৎ আমার অঙ্কটা এক ধাপ কম হয় অন্তরীকরণ। তাই বর্গ করে যদি আমরা সুবিধা নিতে পারি আমরা সেটা করব। তাই এই অঙ্কটা প্রথমে যেহেতু রুট আছে আমরা প্রথমেই বর্গ করে সুবিধাটা নিতে পারি। তো এরকম আমি বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে 4 + 3 sin x। এবার আমি যদি খেয়াল করি এবার অন্তরীকরণটা উভয় দিকে যদি করে দিই
বাম পাশে হলো ওয়াই স্কোয়ার আর ডান পাশে হলো 4 + 3 sin x। তাহলে কি আসলো এখানে ওয়াই স্কোয়ার হলো যে 2y, ওয়াইকে আবার করব, 4 এর জন্য হবে 0 আর 3 sin x এর জন্য আসবে cos x। আমার প্রশ্নটাতে y1 y2 লেখে নেই, আমরা চাইলে y1 y2 না লিখেও অঙ্ক করতে পারি। তো আমি লিখে দিচ্ছি y1, পরে একবারে আমরা এখানে চলে যাব। এখানে আমরা y1টাই লিখে দিই একবারে, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ 2y y1। এবারে আমি পুনরায় অন্তরীকরণ করে দিচ্ছি। আমি যে অন্তরীকরণ করার পর যে সুবিধাটা নিতে পারবো আগে যে অঙ্কগুলোতে বলছিলাম, এই সুবিধাটা এখানে নাই। কি সেটা? প্রতিস্থাপনের সুযোগটা নাই। প্রশ্ন যে আছে প্রতিস্থাপনের সুযোগটা নাই, তাই আমরা পুনরান্তরীকরণ করে দিচ্ছি। পুনরান্তরীকরণ করলে বাম পাশে হয় গুণের সূত্র, ওয়াইকে রেখে y1কে অন্তরীকরণ করব, এরপরে y1কে রেখে ওয়াইকে অন্তরীকরণ করব। তাহলে আমরা বাম পাশে গুণের সূত্র ইউজ করে দিলাম আর ডান পাশে হলো -3 sin x। তারপরে লাইনটা দেখো, বা 2y y2, এই যে এখানে y1 এর অন্তরীকরণ হয়ে যাবে y2, আর এরপরে আসলো y1 ওয়াইকে ইকুয়াল আরেকটা y1 আসবে ইকুয়াল টু, এখানে প্রশ্নে দেখা যায় sin x প্রমাণের মধ্যে নাই। তাহলে sin x এর মানটা তো আমার শুরুতে এই যে এখানে আছে, আমি এখানে একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম, ধরো 1 এর মধ্যে আছে 3 sin x এর মান, সেই মানটা আমি এখানে বসাই দেব। 3 sin x এর মান বসাই দিলে আসে y স্কোয়ার -4। আমি এখানে একটু সাইড নোট দিয়ে দিলাম 1 নং দ্বারা। তাহলে এবার পক্ষান্তর করলে আসে 2y y2, এটা y1 হোল স্কোয়ার হয়ে যাবে, এরকম হোল স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে পক্ষান্তর করলে y স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে প্রশ্ন তো এইভাবে দেওয়া নাই, প্রশ্ন যেভাবে দেওয়া আছে আমরা শেষ লাইনে এসে সেভাবে লিখে নিতেই পারি। হ্যাঁ, এটা ddx অফ y হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। একটা 2 বাদ পড়েছে কথার থেকে, হয় এই 2 দিয়ে গুণ ছিল, এটা 2টা আমি এখানে বাদ দিয়ে ফেলছি। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আর ভেজাল হবে না। এখন 2 দিয়ে গুণ করলে এখানে 2 এসে যাবে, তাহলে এখানে 2 এসে যাবে। দেখো প্রমাণ মিলছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি আগেই বলেছি আমি যে অঙ্কগুলো প্রথম দিকে করব, যেমন গত ক্লাসে যে অঙ্কগুলো করেছি, আমি বলছিলাম বোর্ডের সর্বোচ্চ যে অঙ্কগুলো এসেছে আমি সেগুলো আগে করব। আজকেও তাই করতেছি। বোর্ডে প্রশ্নতে যে অঙ্কগুলো সর্বোচ্চ এসেছে আমি সেই অঙ্কগুলোই আগে নিচ্ছি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যা জাতীয় পরীক্ষায় একাধিকবার এসেছে, অনেকবার এসেছে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। এরপরে আসো y2 বের করতে হয়, আরেকটা অঙ্ক আমার পিডিএফ কপির 8-এর A-তে আছে। আমি আরেকটা অঙ্ক করতেছি 8-এর A-তে। 8-এর A, y ইকুয়াল টু tan x প্লাস sec x হইলে প্রমাণ করো d স্কোয়ার y d s স্কোয়ার ইকুয়াল টু cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। তাহলে পিডিএফ কপি থেকে করা আরেকটা অঙ্ক করতেছি। এই অঙ্কটাতে দেখো y2 এই যে y2 বের করতে বলছে, তাহলে y2 বের করতে বললে আমি একবার অন্তরীকরণ করব, যা পাবো এটাকে আবার অন্তরীকরণ করব। দেখো কি করতেছি, উভয় দিকে ddx নিচ্ছি, ddx নিচ্ছি tan x প্লাস sec x। তাহলে এখানে বাম পাশে আমি চাইলে y1 লিখে ফেলতে পারি, আর না লিখলেও চলবে, যেহেতু অঙ্কটাতে এভাবে আছে আমি রেখে দিলাম, দুই একবার রেখে দিই। tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x, আর sec x এর অন্তরীকরণ হলো sec x tan x। তো এখানে বাম পাশে এটা রইল। এখানে যদি কেউ এই অবস্থায় রেখে আবার অন্তরীকরণ করে দাও, দ্বিতীয় অন্তরীকরণ করে দাও, এখন যে অবস্থা আছে এই অবস্থায় রেখে যদি দ্বিতীয় অন্তরীকরণ করে দাও তাহলে অঙ্কটা কখনো মিলবে না। কেন? এই অঙ্কটার প্রমাণে দেখা যায় সাইন কস আছে। আগে আমরা এটাকে একটু সরল করে নিলে মিলবে, না তো মিলবে না। যেমন আমি সাইন কসে নিয়ে নিচ্ছি 1/cos x sin x বাই cos x। তো আমি সরলটা একটু করে নেওয়ার কারণে আমার একটু কাজ 1
প্লাস সাইন এক্স হলো উপরে, নিচে হলো কস স্কয়ার এক্স লসাগু। তাহলে এখানে দেখো এই অঙ্কটার মধ্যে কেউ যদি এই অবস্থায় রেখা অন্তরীকরণ করে, কেন মিলবে না? আমি যদি বললাম মিলবে না কেন, এখানে কস স্কয়ারের জন্য 1 বাই, এই যে কস স্কয়ারের জন্য লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এখানে উপরে নিচে কাটাকাটি একটা সুযোগ আছে। আমি অন্তরীকরণ করার আগে যদি এটা কাটাকাটি না করি তাহলে আর অঙ্কটা মেলে না। এই জন্যই বলছি, যদি এই অবস্থায় রেখে অন্তরীকরণ করে দাও তাহলে তোমার রাশিটা বেড়ে যাবে, তখন ওই উৎপাদক, যে উৎপাদকটা কাটা যায়, এই উৎপাদকটা কাটার জন্য খুঁজে বের করা কঠিন হবে। তাই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই তথ্যটা মনে রাখবো। তাহলে 1 প্লাস সাইন এক্স উপরে, আর নিচে উৎপাদক করলে হয় 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। তাহলে আমার উপরের 1 প্লাস সাইন এক্সটা কাটা গেলে নিচে থাকে 1 বাই 1 মাইনাস সাইন এক্স। তা আমি দ্বিতীয় অন্তরীকরণ করার জন্য এটাকে প্রস্তুতি সাজাই নিলাম। এবার আবার অন্তরীকরণ করার জন্য এবার সাজাইলাম 1 মাইনাস সাইন এক্স, এই যে সূচক দিলাম, আবার হরটাকে উপরে নিয়ে গেলাম। এবার সেন রুল অনুসারে এটাকে অন্তরীকরণ করলে আসে মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন আগে আসবে, সূচক 1 কমবে, যেহেতু ভিতরটা এক্স না, সেন রুল অনুযায়ী ভিতরটা আবার করতে হবে। ঠিক আছে, তাহলে আসে মাইনাস 1 মাইনাস সাইন এক্স মাইনাস 2। আর এই অন্তরীকরণ করলে 1-এর জন্য 0 আর সাইনের জন্য কস এক্স। আমি যদি প্রমাণ দেখি, এরপরের লাইনটা আমার প্রমাণ এসে গেছে। তাহলে উপরে মাইনাসে মাইনাসে প্লাস লিখে উপরে কস এক্স লিখবো, আর নিচে লিখবো 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। বইতে প্রমাণটা এইভাবে আছে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যা জাতীয় পরীক্ষায় অনেকবার এসেছিল, আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমার হয়ে গেল। এরপরে আমি আজকে কিন্তু বাড়ি কাজগুলো তোমাদের জন্য রেখে যাব। বাড়ি কাজগুলো তোমরা নিজেরা করবে। বাড়ি কাজগুলো যদি না পারো আমাকে আমার জুম ক্লাসে জানাবে, আমি জুম ক্লাসে সেটা আলোচনা করে দেব। এখানে এমন কিছু অন্তরীকরণ আছে আমাদের পাঠ্য বইতে, দেখা যায় যে একবার অন্তরীকরণ করলাম, দ্বিতীয় অন্তরীকরণ করলাম, এরপরে প্রমাণটা কাছাকাছি যায় না, তার কাছেও যায় না। ওই অঙ্কগুলোতে আমরা সাধারণত অঙ্কের প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণের মানটা অঙ্কের বাম পক্ষে বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। আমি এই পর্যন্ত যত অঙ্ক আমি সরাসরি প্রমাণ পর্যন্ত গেছি, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখি নেই। এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আমরা যদি দেখি, প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ করার পর আমার অঙ্কটার প্রমাণের কাছাকাছি আমরা দিতে পারতেছি না, সরল করেও তেমন একটা আগানো যাচ্ছে না, এরকম অন্তরীকরণগুলোর ক্ষেত্রে আমরা অঙ্কের বাম পক্ষে প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণের মানগুলো বসিয়ে দেব, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। আমি এই জাতীয় একটা অঙ্ক শুরুতেই করতেছি। এখানে আছে বেশ কিছু অঙ্ক এই জাতীয় আছে, আমি এইরকম একটা অঙ্ক করতেছি। যেটা বলছিলাম, আমি আমার পিডিএফ কপি নয়তে এরকম একটা অঙ্ক, যদি y ইকুয়াল টু পি এস স্কয়ার প্লাস কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, তবে প্রমাণ করো যে 2s স্কয়ার টি স্কয়ার ওয়াই ডি এস স্কয়ার, তারপরে মাইনাস এক্স টি ডি অফ এক্স ইকুয়াল টু 2y। এটা হলো প্রশ্নটা আমি আগে লিখে নিলাম। তা আমি দেখি এখানে প্রথম অন্তরীকরণ দ্বিতীয় অন্তরীকরণ করলে কি ঘটে। আসো, প্রথম অন্তরীকরণ y ইকুয়াল টু পি এস স্কয়ার কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে প্রথম অন্তরীকরণ যখন আমি করব, উভয় দিকে ডি ডি এক্স অফ এক্স, পিটা বাইরে রাখলাম এস স্কয়ার, কিউটা বাইরে রাখলাম ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখানে পি এস স্কয়ারের জন্য আসে 2x, আর এখানে মাইনাস হাফটা আগে আসবে, এক্সের ঘাত 1 কমে যাবে। তাহলে আবার প্রথম অন্তরীকরণটা আমি শেষ করলাম।
প্রথম অন্তরীকরণটা শেষ করলাম। আমি এটাই বলছিলাম, প্রথম অন্তরীকরণ করার পর আমি যদি দেখি আর কিছু করার সুযোগ নেই, আমার যে হর থাকলে হরমুক্ত করা, তারপর রুট থাকলে বর্গ করা, প্রতিস্থাপনের সুযোগ থাকলে প্রতিস্থাপন করা, এই কোনোটাই সুযোগ নাই। তাহলে আমরা আবার দ্বিতীয় অন্তরীকরণ করে ফেলি। দ্বিতীয় অন্তরীকরণ যখন করব এটাকে একবারে লিখে দিই, একবারই লিখে দিলাম বাম পাশটা দ্বিতীয় অন্তরীকরণ। আর 2p হলো ধ্রুবক, এক্সকে অন্তরীকরণ করব, q/2 এক্সকে অন্তরীকরণ করব x⁻³ তাহলে দেখো লক্ষ্য করে এই এক্সের অন্তরীকরণ হলো 1। এবার এখানে সূচক হিসাবে আগে 3/2টা সামনে চলে আসবে, এক্সের ঘাত আরও 1 কমবে। তাহলে আবার এখানে দ্বিতীয় অন্তরীকরণের রেজাল্ট আসতেছে 2p মাইনাসে প্লাস 3q/4 x⁻2 আর 3 5/2। দ্বিতীয় অন্তরীকরণ শেষ। তাহলে আমার দেখা যায় আমি এই রেজাল্টে কোনো ধারা কাছেও যেতে পারতেছি না। বলতে পারো স্যার এখানে তো দ্বিতীয় অন্তরীকরণের পাশে 2s² আছে। হ্যাঁ, সেটা করা যাবে। এখন এটা দেখে দেখে অগ্রসর হওয়া যাবে। উভয়দিকে 2s² দ্বারা গুণ করলাম, তারপরে প্রথম অন্তরীকরণটা আনলাম, এটা একটু ঝামেলা হয়। তা আমরা এই কী করতে পারি, এখানে সবচেয়ে উত্তম কাজ হলো আমি অঙ্কটার বাম পক্ষে এই প্রথম এবং দ্বিতীয় অন্তরীকরণের মানটা বসাই দিব। তাহলে আসো লেফট হ্যান্ড সাইডে যদি আসি, 2s² ds² x ddx। অনেক সময় দেখা যায় একটু ওয়াইটাও বাম পাশে থাকে, আমরা যদি ওয়াই বাম পাশে থাকে ওয়াই মান সব বসাই দিব। তো আমি ওয়াইটা বাম পাশেই নিয়ে আসলাম। এই যদি এরকম থাকে =0 থাকে, তাহলে ওয়াইটা বাম পাশে চাইলে ওয়াই মান সব বসাই দিব। সবগুলো মান বসাই দিলাম। 2s² প্রথম এই অন্তরীকরণের মানটা যেটা দ্বিতীয় অন্তরীকরণ পেয়েছি, 2p প্লাস 3q/4 x⁻5/2। আর প্রথম অন্তরীকরণটা ছিল 2px মাইনাস q/2 x⁻³ এরপরে -2y। যদি ওয়াইটা ডান পাশে থাকতে তাহলে আমার ওইটা বসিয়ে দিলাম, আমি ইচ্ছা করেই ওয়াইটা বামে নিয়ে আসলাম বোঝানোর সুবিধার জন্য। এবার 2y মানটা বসে দিব ps² q x⁻⁻½ এবার আমি স্বাভাবিক সরল করতে থাকবো। যেহেতু আমি পক্ষান্তর করে ডান পাশে 0 নিয়ে এসেছি, সব কাটা যাবে একবারে নিশ্চিত, যদি ভুল না করি। তাহলে আমি আরেকটু অগ্রসর হই। 2 গুণে 4 4s² লিখলাম। এই 2 দিয়ে কাটলে নিচের 2টা একটা কাটা যাবে, 3q/2 আর এক্সের ঘাত এখানে তো 2 আছে, 2র সাথে এইটা যোগ হয়ে যাবে। তাহলে এক্সের ঘাত -5/2 সাথে যোগ হলে হাফ হয়ে যাবে। আমি একবারে যোগ করে দিলাম। -5/2 সাথে তুমি 2 যোগ করে দেখো, 2 গুণে 4, 4 থেকে -5 মাইনাস থাকে, আমি একবারে গুণ করে দিলাম। ঠিক অনুরূপভাবে এখানে লিখব 2ps² প্লাস q/2 x, এখানে এটা ব্র্যাকেটটা ভুল লিখছে, এটা 2q কত ছিল এটা ব্র্যাকেট এখানে না, ব্র্যাকেটটা হবে এখানে। তাহলে এখানে আসো, এই মানটা এক্সের সাথে যখন এটা গুণ করব, এক্সের ঘাত হলো 1, এই -3/এর সাথে গুণ করলে -½ হবে, -½ দিয়ে দিলাম। আর সর্বশেষ 2ps², তারপরে আছে মাইনাস 2q x⁻⁻²। এবার দেখি আমার রেজাল্ট আসে কি না। তাহলে এই 4ps², 2ps² দুইটার সাথে যোগ হয়ে এটা এইগুলো কেটে গেছে। আর বাকিগুলোর মধ্যে আমি যদি খেয়াল করি, এখানে q/2 এখানে 3q/2 সেম আছে বিদায় এই দুটা যোগ হবে, তারপর এটা বিয়োগ হবে। তো 3/2 আর হাফ যোগ করলে হয় 2, 3/2 আর হাফ যোগ করলে হবে 2, যা এটার সাথে মিলে যায়। তাই আমি বলতে পারি এই দুটার যোগফল এটা সমান বলে ওইটাও কি হবে, এটাও কেটে যাবে, তাহলে আবার 0 হয়ে যাবে। এই হলো আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি বুঝলাম, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম অন্তরীকরণ দ্বিতীয় অন্তরীকরণ আমি খুব সহজভাবেই নিশ্চিত করতে পেরেছি।
দেখা যায় আমি অঙ্কটা মিলাতে পারতেছি না, তাহলে আমরা অঙ্কের লেফট হ্যান্ড সাইডে প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণের মানটা বসিয়ে সলভ করে রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার আমরা যে গত ক্লাসে যে 8টা অঙ্ক করেছি ওই অঙ্কগুলোকে এভাবে করা যাবে? হ্যাঁ, এভাবে করা যাবে। একবারে কোথাও ভুল না হলে এভাবে নিশ্চিত করা যাবে। আমি প্রথম ফাংশনে অন্তরীকরণ করলাম, যা পাবো তাকে আবার অন্তরীকরণ করলাম, করে আমি অঙ্কটার বাম পাশে প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ মান বসিয়ে আমরা সরল করলে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। তবে এই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো প্রথম 8টা অঙ্ক যেটা আমি গত ক্লাসে করেছি অনেক বড় হয়ে যাবে। তাই আমাদের শুরুতে আমি যে কথাগুলো বলেছিলাম, কোনো অঙ্কে যদি হর থাকে হরমুক্ত করতে হবে, রুট থাকলে বর্গ করে রুট সরাতে হবে, তারপর প্রতিস্থাপনের সুযোগ থাকলে প্রতিস্থাপন করতে হবে। এই 3টি তথ্য যদি কোনো অঙ্কে তুমি আগে প্রয়োগ করো তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার ধারাবাহিক ক্যালকুলেশনের মধ্যে তোমার কোনো ঝামেলা করতে হবে না। আর আজকে যে অঙ্কগুলো এখন যে অঙ্কগুলোর কথা বললাম এগুলোতে অন্তরীকরণটাই সহজ। এই যে ফাংশনটা আছে ফাংশনটাই সহজ, এখানে কোনো জটিল ফাংশন দেয় না, এখানে একটা সহজ ফাংশন দিয়ে প্রশ্নটা করা হয়। ঠিক আছে, তা আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম। এরপরে আমি এই জাতীয় আরেকটা অঙ্ক করতে চাচ্ছি। যে অঙ্কগুলো সরাসরি আমি প্রথম দিকে করে সাজাই ফেলছি, তোমরা আজকে বইয়ের সাথে মিলিয়ে নিবে, দেখবে যে আমি যে অঙ্কগুলো আগে করেছি এগুলো এই প্রশ্নবেলায় সর্বোচ্চ যে প্রশ্নগুলো এসেছে এগুলো ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই কস স্কয়ার এক্স ইকুয়াল টু 0। আরেকটা অঙ্ক করতেছি আমি। তাহলে এখানে যদি আমরা আগের মতোই চিন্তা করি অঙ্কটা, ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা, প্রথমবার অন্তরীকরণ করলাম ডি ডি এক্স অফ এক্স, সাইনের অন্তরীকরণ হলো কস এক্স, কিন্তু সাইনের ভিতরে যে ফাংশনটা এটা তো এক্স না, এটাকে আবার করতে হবে। তারপরে আসো প্রথম অন্তরীকরণ করা, আবার শেষ হওয়ার পর এই হলো প্রথম অন্তরীকরণ শেষ। কিন্তু আমি এখন যে লাইনটা পেয়েছি, আমি যদি চিন্তা করি আগের যে 3টি তথ্য প্রতিস্থাপন, তারপরে রুট থাকলে বর্গ করা, হর থাকলে হরমুক্ত করা, কোনোটাই নেই, তাহলে আর কি করার, আমার দ্বিতীয় অন্তরীকরণ করতেই হবে। এখন দ্বিতীয় অন্তরীকরণ যখন আমি করতে যাব, দ্বিতীয় অন্তরীকরণে যখন আমরা করতে যাব, দেখো উপরে এবং নিচে ডি এক্স স্কয়ার, এখানে ইউবি গুণের সূত্র হবে, তাহলে আমি কস সাইন এক্সকে রেখে দিলাম আর এই কসকে ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক অনুরূপভাবে কস এক্সকে রেখে দিলাম, বাকি কস অফ সাইনকে অন্তরীকরণ করলাম। তাহলে এখানে দেখা যায় কস অফ সাইন এক্স, এই কসের জন্য হলো মাইনাস সাইন এক্স, আর এখানে কস এক্স আছে, এই কস সাইনের অন্তরীকরণ হলো মাইনাস সাইন অফ সাইন এক্স, কিন্তু সাইনের ভিতরটা যদি এক্স না, সাইন রুল অনুযায়ী সাইন এক্সকে আবার করলে আরেকটা কস এক্স আসবে। তাহলে আমি যদি খেয়াল করি, আবার দ্বিতীয় অন্তরীকরণ করার পর আমি যে কথাগুলো আগে বলছি ওই তথ্যগুলো এখানে ব্যবহার করার সুযোগ নেই। যদিও এটা যেন ওয়াই লেখা যায়, এই একটা ওয়াই লিখে আমার তেমন একটা উপকার হবে না। এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, কস স্কয়ার এক্স, তারপর সাইন অফ সাইন এক্স, শুধু একটা প্রতিস্থাপন করে যেটা যেন ওয়াই লেখা যায়। তো এই ওয়াই একটা লিখে আমার তেমন উপকার হবে না, আমি এটা রেখেই দিলাম, এভাবেই থাকুক। প্রথম অন্তরীকরণ হলো, দ্বিতীয় অন্তরীকরণ হলো। এবার আমি অঙ্কের বাম পক্ষে প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ সহ ওয়াই মান সহ বসাই দিব। তাই অঙ্কের বাম পক্ষে আমি লিখবো, লিখে মানগুলো বসাই দিব লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথম অন্তরীকরণ যেটা আমরা পেয়েছি, আচ্ছা এটা আগেটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই কস স্কয়ার এক্স। তাহলে প্রথম অন্তরীকরণ আমি যেটা পেয়েছি, এই যে এটা পেয়েছি মাইনাস কস অফ সাইন এক্স, তারপরে এটা পেয়েছি মাইনাস কস স্কয়ার এক্স ইন্টু সাইন অফ সাইন এক্স। ঠিক আছে, এবার দ্বিতীয় এটা হলো প্রথম অন্তরীকরণটা, দ্বিতীয় অন্তরীকরণটা বসানো শেষ। এবার প্রথম অন্তরীকরণটা কস অফ সাইন এক্স ইন্টু কস এক্স
এবার ওয়াই মান প্রস্থ যেটা ছিল ওইটা বসিয়ে দেবো সাইন এক্স কস স্কয়ার এক্স। আমার মনে হয় আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত রেজাল্ট। এটা মিলে গেছে, এটা মিলে গেছে, প্লাস মাইনাসের কারণে সব কাটা যাবে 0 হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আমি যে বললাম যে আমার আগের অঙ্কগুলো প্রথম সারির যে 8টা অঙ্ক, আমরা 8টা অঙ্ক ব্যতীত অনেক অঙ্কই আমরা এই পদ্ধতিতে করতে পারবো। তাই 8টা অঙ্কের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পেয়েছি এখন কিন্তু ওই তথ্যগুলো আমার আসতেছে না। তাই আমি অঙ্কটা যে সাজাই নিয়েছি, আমার সাজানোর পদ্ধতিটা মোটামুটি অনেকেই হয়তো ধরে ফেলছে এর মধ্যে। এরপরে আসো আরেকটা অঙ্ক। আগেই বলছি যে অঙ্কগুলো পরীক্ষা বেশি আসছে আমি ওই অঙ্কগুলোই করতেছি পিডিএফে। এরপর আমি যে অঙ্কটা করবো এখন আবার পিডিএফ এটা 11 নম্বর অঙ্ক হিসাবে করা আছে। 11 নম্বর অঙ্ক হিসাবে করা আছে। 11 y equal to p plus qx e to the power minus 2x হয়, তাহলে প্রমাণ করো যে d স্কয়ার y ds স্কয়ার প্লাস 4 dx of x প্লাস 4y equal to 0। আমি এখানেও আবার পরপর আমি এখন পরপর যে দুটো অঙ্ক করলাম ওই দুই অঙ্কের মতো এটাও একইভাবে সাজাবো। দেখো কীভাবে করতেছি। লেফট হ্যান্ড সাইড ওয়াই লেফট হ্যান্ড সাইডটা পরে লিখবো, আগে অন্তরীকরণ করবো তো। তাহলে আগে ওয়াই লিখবো, ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ এক্স হল টু দি পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে অন্তরীকরণ শুরু করতে দিচ্ছি। এখানে গুণের সূত্র পড়ে আছে, গুণের সূত্র সাজাবো। এটাকে রেখে কে করব যোগ দিয়ে, এবার কে রেখে dx অফ পি প্লাস কিউ এক্সকে করব। তাহলে এখানে আসতেছে পি প্লাস কিউ এক্স ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে -2 ই টু দি পাওয়ার -2x। আমরা ই টু দি পাওয়ার এম এক্সের ডিফারেন্সিয়েশন সূত্র জানি, একবারে লিখে দিলাম এম ই টু দি পাওয়ার এম এক্স। এম বলতে গেলে -2, ই টু দি পাওয়ার এম এক্সের সূত্রটা একবারে লিখে দিলাম। পি হলো 0 যেহেতু সহগ নাই, একা, পি ধ্রুবক, আর কিউ এক্স কিউটা থাকবে এক্সের জন্য 1। এবারে একটু ই এক্সটা কমন নিয়ে একটু সাজিয়ে তার আবার অন্তরীকরণ করব। তাহলে আমি ই এক্সটা যদি কমন নিই তাহলে বাকি থাকে আমি এটা আগে লিখতে পারি চাইলে, অথবা যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখতে -2p -2q এক্স তারপরে প্লাস কিউ গুণের কমনের কাজটা একসাথে করছি, ইটা কমন নিয়ে একসাথে লিখছি। এবার পুনরায় আমরা দ্বিতীয় অন্তরীকরণ পাওয়ার জন্য পুনরায় আবার ইউবি গুণের সূত্র কাজ করব। তাই গুণের সূত্র যদি আবার করি, দ্বিতীয় অন্তরীকরণ যখন করব ইউবি গুণের সূত্র যদি যাই 2p -2qx প্লাস কিউ, এটাকে রেখে দিলাম। এটার ডিফারেন্সিয়েশন করব। এটা ডিফারেন্সিয়েশন হলো একবারে লিখে দিই -2 ই টু দি পাওয়ার -2x যোগ, এবার ই টু দি পাওয়ার -2xকে রেখে এই ভিতরেরটার ডিফারেন্সিয়েট -2p ধ্রুবক 0 হবে, তাহলে আসবে -2q আর এক্সের জন্য 1 কিউর জন্য 0, তাহলে এতটুকু হবে। তো এখানেও আমরা চাইলে ই টু দি পাওয়ার -2xটা কমন নিয়ে ফেলতে পারি। -2 দিয়ে গুণ হলে -4p প্লাস 4qx -2q -2q ই টু দি পাওয়ার -2x। তাহলে আমি মোটামুটি দ্বিতীয় অন্তরীকরণ প্রথম অন্তরীকরণ তৈরি করে ফেললাম। এখানে অবশ্য 4 একটা যোগ হলে 4 হয়। এবার আমি লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে এই অঙ্কের মানগুলো বসাই দেব। ds স্কয়ার প্লাস 4 dx অফ এক্স প্লাস 4y। তাহলে প্রথম অন্তরীকরণ, এটা দ্বিতীয় অন্তরীকরণ যেটা পেয়েছি এটা হলো কত, 4qx -4q, এটা পাশে আছে ই টু দি পাওয়ার -2x, তারপরে একটা 4 আছে। প্রথম অন্তরীকরণে এটা বসাই দিব। এবার -2p -2qx প্লাস কিউ, তারপর লাস্টে ওয়াই বসাই দিব। ওয়াই মানে প্রশ্নে যেটা ছিল p প্লাস qx ই টু দি পাওয়ার -2x। কোথাও আমরা যদি ভুল না করি সব এখন কাটা যাবে। এখানে একটা ই টু দি পাওয়ার 2x লেখা হয়নি, এখানে একটা ই টু দি পাওয়ার 2x লেখা হয়নি, ই টু দি পাওয়ার -2x প্লাস 4 ইন্টু এত
তাহলে এবার আমি যদি e⁻²x, এটা 4 অবশ্য সবার মধ্যে আছে, কমন নিয়ে কমন ফেলতে পারি, 4 সহ e⁻²x যদি কমন নিয়ে ফেলি তাহলে p প্লাস qx মাইনাস q, তারপরে -2p -2qx প্লাস q, তারপরে প্লাস p প্লাস qx। দেখা যাক এখন কাটা যায় কিনা। সব যদি কাটা যায় তাহলেই তো রাইট হ্যান্ড সাইড 0 আছে, 0 আসবে। তাহলে আমি এখন দেখতেছি এ পি 2p লিখে 2p কাটা যায়, এ প্লাস কিউএক্স এই দুইটা মিলে মাইনাস কিউএক্সের সাথে কাটা যায়, এই কিউর সাথে কিউ কাটা যায়, হ্যাঁ সব কাটা গেছে। তাহলে আবার সব যেহেতু কাটা গেছে এটা 0 হবে, ইকুয়াল টু 0। তাহলে আবার এখানে আজকে আলোচনায় আমি পিডিএফ কপি থেকে যেগুলো আজকে পিডিএফে পাঠাবো, আমি সবগুলো পিডিএফের অঙ্ক আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করেছি। আজকে কিছু বাড়ি কাজ থাকবে, বাড়ি কাজগুলো তোমরা 4-5টা অঙ্ক বাড়ি কাজ থাকবে। যে অঙ্কগুলো বাড়ি কাজ থাকবে তোমরা বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই করে পাঠাবে। যদি কোনো অঙ্ক না পারো সেটা জুম ক্লাসে বলবে। আমি আগামী ক্লাসে আমার এই চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক, যদিও আমার মূল আলোচনা পরীক্ষার যে কাজ এটা আজকেই শেষ হয়ে গেছে, আমি এই চ্যাপ্টারে কিছু চতুর্থ অন্তরীকরণ, nতম অন্তরীকরণ এমন কিছু আলোচনা বইতে আছে, মাঝে মাঝে ভর্তি পরীক্ষা বা জাতীয় পরীক্ষা মাঝে মাঝে দিয়েছে, এটার উপরে আমরা আগামী ক্লাসটা করব। অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণের উপর আমরা আরেকটু আলোচনা করব। অন্তত বলতে পারো আরেকটা ফুল ভিডিও ক্লাস হয়ে যাবে, একটা ফুল ক্লাস হয়ে যাবে। তাই আমরা যারা এই চ্যাপ্টারটা 2টা লেকচার পরপর আমরা করলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণের উপর, আমরা যারা যতটুকু আমি করেছি এতটুকু সুন্দর করে নোট করে ফেলবো। আর মনে রাখবো আমার প্রথম এই 2 ক্লাসের উপরেই তোমাদের মূলত পরীক্ষার প্রশ্নটা হবে। তৃতীয় ক্লাস যেটা অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণের উপর আমি আগামী যে ক্লাসটা করব ওই ক্লাসের অঙ্ক থেকে প্রশ্ন অনেক কম হয়, আর তোমরা নিজেরাও বইয়ের সাথে মিলাবে। আর ইদানিং তো সৃজনশীল প্রশ্ন চালু হওয়ার পর কিছু প্রশ্ন বইয়ের অঙ্কটাকে একটু চেঞ্জ করে সৃজনশীল প্রশ্ন করেছে। আমরা গত ক্লাসে এরকম 2-1টা অঙ্ক আলোচনা করেছিলাম। সম্ভব হলে আমরা আগামী ক্লাসেও আর 2-1টা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করে দেব। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই আমার কাজ শেষ করলাম। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।